ঘড়ির কাঁটা বেলা 12টার ঘর ছুঁতে চলেছে। রাস্তার উপর গাড়ির সংখ্যা তুলনামূলক কম থাকলেও মেহেবের মনে হচ্ছে প্রতিটি সেকেন্ড যেন অস্বাভাবিক ধীরে কাটছে। স্টিয়ারিংয়ে হাত শক্ত করে ধরে দ্রুত গতিতে গাড়ি চালাচ্ছে সে। অনেকটা লেট হয়ে গেছে। এতক্ষণে নিশ্চয় বাচ্চাটাকে খুঁজতে ওর ফ্যামিলির কেউ স্কুলে চলে এসেছে। ভেবেছিল স্কুল ছুটি হওয়ার পূর্বে বাচ্চাটাকে আবার স্কুলে রেখে আসবে, কিন্তু সেটা আর সম্ভব হয়নি। এখন আবার ওকে আসন্ন পরিস্থিতি সামাল দিতে হবে ভাবতেই একটা বিরক্তির শ্বাস বেরিয়ে আসে মেহেবের কণ্ঠনালী চিরে। গাড়ির স্পিড আরেকটু বাড়ালো মেহেব। স্কুলের সামনে পৌঁছাতে খুব একটা বেশি সময় লাগবে না। অন্যদিকে স্কুলের ভেতরটা ততক্ষণে প্রায় ফাঁকা হয়ে গেছে। হাতে গোনা কয়েকটা বাচ্চা দেখা যাচ্ছে যারা বেরিয়ে যাচ্ছে অভিভাবকদের হাত ধরে। প্রায় আধা ঘন্টা ধরে পাগলের মতো স্কুলের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে দৌড়াচ্ছে মায়া। ওর কণ্ঠ শুকিয়ে গেছে, বুক ধড়ফড় করছে। প্রতিটা ক্লাসরুমে গিয়ে ম্যামদের জিজ্ঞেস করেছে, কিন্তু সবাই জানিয়েছে মেহরান আজকে ক্লাসে আসেনি। কথাটা শোনার পরপরই মায়ার মাথার ভেতর যেন বাজ পড়েছিল। মায়া ভালো করেই জানে সকালে মধু নিজ হাতে মেহেরানকে রেডি করে স্কুলে দিয়ে অফিসে গেছে। যদি স্কুলে না দিয়ে যেত তাহলে আপু নিশ্চয়ই তাকে জানাতো। তাহলে মেহেরান গেল কোথায়? মায়া ব্যাগ থেকে ফোনটা বের করে হাতে নেয় মধুকে কল করবে বলে, কিন্তু পর মুহূর্তে কিছু একটা ভেবে থেমে গেল। যদি আগের বারের মতো হয়? এর আগেও তো এমন পরিস্থিতিতে পড়ে মায়া মধুকে ফোন করেছিল। মধু তখন অস্থির হয়ে ছুটে এসেছিল ছেলের জন্য। মায়া ভাবল আর একটু খুঁজে দেখবে, আর একটু অপেক্ষা করবে। এক্ষুনি আপুকে ফোন দেওয়ার কোনো মানে হয় না। মধু এমনিতেই কত চাপের মধ্যে থাকে, অযথা ওকে আর টেনশনে ফেলতে চায় না। এই ভেবে মায়া ফোনটা আবারও ব্যাগের ভেতরে রেখে দিল। কিন্তু সময় থেমে থাকে না, সে যেন নিষ্ঠুরভাবে গড়িয়ে যাচ্ছে। চোখের পলকে আরো 15 মিনিট কেটে গেল, অথচ মেহরানের কোনো খোঁজ পাওয়া গেল না। এবার মায়ার বুকের ভেতরটা জমে থাকা ভয়টা আর ধরে রাখতে পারল না। চোখ ঝাপসা হয়ে এলো। ক্ষণকালের ব্যবধানে ঝাপসা চোখ বেয়ে ঝরঝর করে জল গড়িয়ে পড়ল। মায়া আর দাঁড়িয়ে থাকতে পারল না। স্কুল গেটের বাইরে রাখা ঠান্ডা বেঞ্চটার ওপর ধপ করে বসে পড়ল। তারপর দুই হাতে নিজের চুল টেনে ধরল। এই মুহূর্তে ওর কি করা উচিত বুঝতে পারল না। অতিরিক্ত ভয় আর চিন্তায় ওর তীব্র মাথা ব্যথা শুরু হলো। ও কাঁদতে কাঁদতে বিড়বিড় করে আওড়ালো, আল্লাহ, ছেলেটার যেন কিছু না হয়, ওকে তুমি ফিরিয়ে দাও। ওর কিছু হলে আপু আর বাঁচবে না। ক্ষণকাল কেটে যেতেই একটা অডির গর্জন তুলে এসে থামল গেটের সামনে, কিন্তু মায়ার সেই সবে কোনো ধ্যান নেই। সে তখনও কান্নার দুনিয়ায় ডুবে আছে। গাড়িটা থামতেই ড্রাইভিং সিটের দরজাটা খুলে দ্রুত নেমে এলো মেহেব। তারপর মেহেরানকে নামালো। কয়েক পা এগোতেই মেহেবের চোখ পড়ল গেটের পাশে রাখা বেঞ্চটার দিকে। বেঞ্চের ওপরে বসে আছে একজন তরুণী। দুই হাতে নিজের চুল টেনে ধরে মাথা নিচু করে কাঁদছে। মেহেব আর একটু এগিয়ে যেতেই স্পষ্ট ফোঁপানোর শব্দ শুনতে পেল। একটা চাপা দীর্ঘশ্বাস ফেলে ও মায়ার সামনে এসে দাঁড়ালো। মামুনিকে কাঁদতে দেখে মেহেরান দুই হাতে মামুনির গলা জড়িয়ে ধরে ঠোঁট উল্টে কান্না করে দিল। আচমকা কেউ এইভাবে গলা জড়িয়ে ধরে কেঁদে উঠতেই মায়া চমকে উঠল। বুকের ভেতরটা ধক করে উঠল। দুই হাতে শক্ত করে আঁকড়ে ধরা নিজের চুল ছেড়ে দ্রুত মাথা তুলল সে। দেখল মেহেরান ঠোঁট উল্টে ছলছল চোখে ওর দিকে তাকিয়ে আছে। এক মুহূর্তও দেরি না করে মায়া মেহেরানকে শক্ত করে বুকে টেনে নিল। এত শক্ত করে আঁকড়ে ধরল যে বাচ্চা ছেলেটার কোমল শরীরটা মৃদু কেঁপে উঠল। মায়া পাগলের মতো ওর গাল, কপাল, চুল যেখানে পারছে সেখানেই একটার পর একটা চুমু দেওয়া
অবস্থাতেই ক্রন্দনরত কণ্ঠে শুধালো, কোথায় গিয়েছিলি তুই? আমাকে মেরে ফেলতে চাস? জানিস আমি কতটা ভয় পেয়েছিলাম? কেউ এমন করে বল? কথা বলার এক পর্যায়ে মায়ার চোখ গেল পাশে দাঁড়িয়ে থাকা মেহেবের দিকে। 1 সেকেন্ডের জন্য মায়া থমকে গেল, চোখের কোণ সরু হয়ে এলো। এই লোক এখানে কি করছে? আর মেহরানি বা ওর সঙ্গে কেন? মায়ার দৃষ্টি লক্ষ্য করে মেহেব কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ল। নিজেকে ধাতস্থ করে ঠোঁটের কোণে হালকা একটা হাসি টেনে শুধালো, আসলে ওকে আমি নিয়ে গিয়েছিলাম। স্কুল ছুটির পর দেখলাম ও গেটের সামনে একা দাঁড়িয়ে আছে, তাই ভাবলাম ওকে নিয়ে একটু সামনে থেকে হাঁটিয়ে আসি, ওর হয়তো ভালো লাগবে। কয়েক মুহূর্ত নিস্তব্ধতা শেষে মায়ার তীব্র রাগে ফেটে পড়ল। ওর ভেতরের সমস্ত সংযম ভেঙে গেল। ও কঠিন গলায় শুধালো, আপনার মাথায় কি একটু কমন সেন্স নেই? আপনি জানেন আমি কতটা ভয় পেয়েছিলাম? ও মেহেরানকে আরো শক্ত করে বুকের সাথে চেপে ধরে ফের শুধালো, তাছাড়া আপনি কাকে জিজ্ঞেস করে ওকে নিয়ে গেলেন? আপনাকে তো আমি ভালোভাবে চিনিও না। মেহেব শান্ত চোখে কয়েক মুহূর্ত তাকিয়ে রইল মায়ার রাগে লাল হয়ে যাওয়া মুখটার দিকে। মেয়েটার ভেজা চোখের পল্লব, কম্পিত গোলাপি অধর, ঝর্ণার মতো নেমে আসা কোমর ছাড়ানো লম্বা এলোমেলো চুল ও সবকিছুই মেহেবের বুকের ভেতরকার একটা নরম অংশকে কাঁপিয়ে তুলল। অজান্তেই ও জিভ দ্বারা নিজের শুষ্ক অধর জোড়া ভিজিয়ে নিল একবার। মেহেবের কোনো সাড়া না পেয়ে মায়া ফের রাগত স্বরে শুধালো, কথা বলছেন না কেন? কিছু জিজ্ঞেস করেছি তো আপনাকে। মেহেব নিজেকে সামলে নিয়ে আস্তে ধীরে স্বাভাবিক ভঙ্গিতে বলল, চেনেন না তো কি হয়েছে, এখন চিনে নেবেন। এই বলেই সে মায়ার দিকে হাত বাড়িয়ে দিল। আমি মেহেব, মেহেব গ্রে। মায়া মেহেবের বাড়িয়ে দেওয়া হাতের দিকে একবার তাকালো, তারপর ভুরু কুঁচকে সরাসরি মেহেবের চোখে চোখ রাখলো। ওর মুখে এক ফোঁটাও হাসি নেই। পরিস্থিতি সামলাতে মেহেব অপ্রস্তুত হেসে নিজের হাতটা নামিয়ে নিল। এক মুহূর্ত নিস্তব্ধতা শেষে মেহেব মায়ের চোখে চোখ রেখে গভীর গলায় শুধালো, রাগলে আপনাকে একদম ধানি লঙ্কার মতো দেখায়। মুহূর্তে মায়ের চোখ দুটো বড় বড় হয়ে গেল। বিরক্তিতে কপালে কয়েকটা ভাঁজ পড়ে গেল। ও ঠোঁটটা চেপে চোখ রাঙিয়ে শুধালো, আজে বাজে কথা বলবেন না। আপনার জন্যই আজ এত ঝামেলা। ভবিষ্যতে ওর আশেপাশেও যেন আপনাকে না দেখি। মায়ের চোখ রাঙানো দেখে মেহেব মনে মনে হাসল ও মায়ের দিকে সামান্য ঝুঁকে ফিসফিসিয়ে বলল, সমস্যা নেই, আপনার আশেপাশে থাকতে পারলেই হলো। মায়া বিরক্তির ভাব বেড়েই চলেছে। এই লোক কি কোনোভাবে ওর সাথে ফ্লার্টিং করতে চাচ্ছে নাকি? ভাবতেই যেন মায়ার নাকের পাটা ফুলে উঠল। ও কড়া গলায় শুধালো, আপনি কিন্তু অতিরিক্ত কথা বলছেন। আর 1 সেকেন্ডও দাঁড়ালো না মায়া, সঙ্গে সঙ্গে মেহরানকে কোলে তুলে নিল। চল, আমরা বাসায় যাব। হাঁটতে হাঁটতে ও কড়া গলায় শুধালো, শোন, কখনো কোনো অপরিচিত মানুষের সঙ্গে কথা বলবি না, কোথাও যাবি না, নয়তো আমি আপুকে সব বলে দেব। এদিকে গেটের সামনে দাঁড়িয়ে থাকা মেহেব মুচকি হাসল, চোখে একটা আলাদা আগ্রহের ঝিলিক। মেয়েটার রাগী মুখটা আসলেই অসম্ভব সুন্দর, আর গোলাপি অধরের নিচে থাকা ছোট্ট তিলটার কথা তো নাই বলল। মায়ার সাথে ওর আগেও দেখা হয়েছিল ঠিকই, কিন্তু আজকের মতো করে এত কাছ থেকে এত স্পষ্টভাবে কখনো দেখা হয়নি মেয়েটাকে। ঘড়ির কাঁটা প্রায় 7টা বাজতে চলেছে। অফিস আওয়ার প্রায় শেষ। চারপাশে কাজের ব্যস্ততা কমে এসেছে। একে একে সবাই নিজের ডেস্ক গুছিয়ে বেরিয়ে গেছে। জানালার বাইরে সন্ধ্যার নরম অন্ধকার নেমে এসেছে। চারপাশটা অনেকটাই ফাঁকা ফাঁকা লাগছে। শুধু এসির শো শো শব্দ আর দূরের করিডোর থেকে কারোর পায়ের আওয়াজ মাঝে মাঝে কানে ভেসে আসছে।
মধু নিজের ডেস্কের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল। এখনো 2টো ফাইল কমপ্লিট করা বাকি। চোখ ঝাপসা হয়ে আসছে, মাথার ভেতরটা ভারী লাগছে। সারাদিনের ক্লান্তি শরীরের প্রতিটা হাড়ে হাড়ে টের পাচ্ছে সে। মনে মনে ভাবল, আজ আর এখানে বসে এগুলো কমপ্লিট করা সম্ভব না। ফাইলগুলো বাসায় নিয়ে গিয়ে শেষ করে কাল নিয়ে আসবে। যেই ভাবা সেই কাজ। ও ফাইলগুলো সুন্দর করে গুছিয়ে ব্যাগে রেখে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। শরীরটা প্রচন্ড ক্লান্ত লাগছে। হাত মুখে একটু পানি দিলে হয়তো রিফ্রেশ লাগবে, এটা ভেবেই মধু ওয়াশরুমের দিকে এগিয়ে গেল। ওয়াশরুমে ঢুকে মধু আয়নার সামনে এসে দাঁড়ালো। কল ছেড়ে হাতে মুখে কয়েকবার ঠান্ডা পানির ঝাপটা দিল। পানির স্পর্শে ক্লান্তি ভাব অনেকটাই কমে এলো। ও চোখ বন্ধ করে গভীর একটা শ্বাস নিল। সেই মুহূর্তে পুরো ওয়াশরুম অন্ধকারে ডুবে গেল। চমকে উঠল মধু। লোডশেডিং! বিরক্তি আর অস্বস্তি একসাথে জমে উঠল ওর অন্তরস্থলে। পুরো অফিসে আইপিএস আছে, লোডশেডিং হলেও চারপাশ সবসময় আলোকিত থাকে। তাহলে আজ আবার কি হলো? একটা বিরক্তির শ্বাস ফেলে মধু হাতড়ে হাতড়ে ওয়াশরুমের দরজার দিকে এগোতে লাগলো। এমন সময় তড়িৎ গতিতে কেউ পেছন থেকে ওর কোমর চেপে ধরে এক ঝটকায় দেওয়ালের সাথে মিশিয়ে ফেলল। মধুর নিঃশ্বাস আটকে গেল। ভয়, আতঙ্ক, বিস্ময় একসাথে ওর বুকের ভেতর বিস্ফোরণের মতো আছড়ে পড়ল। চিৎকার করতে গিয়েও গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না, শুধু একটা অচেনা উপস্থিতির শ্বাসের শব্দ খুব কাছ থেকে অনুভব করছে সে। লোকটা কেন কোনো অপেক্ষা না করে মধুর গলায় মুখ ডুবিয়ে দিল। নেশাগ্রস্তের মতো কয়েকটা গভীর শ্বাস টেনে নিল। ভয়ে মধুর শির দ্বারা বেয়ে ঠান্ডা স্রোত নেমে গেল। ক্ষণকালের মধ্যেই মধুর কানে ভেসে এলো লোকটার গভীর গলা, ফিসফিসানো কণ্ঠস্বর, তুমি আমার, শুধুই আমার। তোমাকে আমার হতেই হবে। তুমি আমার না হলে অন্য কারোর হতে পারবে না। প্রয়োজনে সব শেষ করে হলেও তোমাকে ছিনিয়ে নেব। কথাগুলো বলতে বলতে মধুর গলায় পর পর কয়েকটা চুমু খেলো লোকটা। মধু শিউরে উঠল। ও আর এইসব সহ্য করতে পারল না। আতঙ্কে চিৎকার করে উঠল। ওর চিৎকারের শব্দ পুরো ওয়াশরুমের দেওয়ালে দেওয়ালে প্রতিধ্বনিত হতে থাকলো। লোকটা ওকে ছেড়ে দিয়ে কয়েক পা দূরে সরে দাঁড়ালো। অন্ধকারে শুধু দ্রুত পায়ে সরে যাওয়ার শব্দটা টের পেল মধু। মধু দেওয়ালের সাথে ঠ্যাস দিয়ে দাঁড়িয়ে রইল। বুক হাঁপড়ের মতো করে ওঠানামা করছে, হাত পা কাঁপছে, চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে, কিন্তু সে নড়তে পারছে না। কয়েক মিনিট যেন অনন্তকালের মতো করে কেটে গেল। অতঃপর চারপাশ পুনরায় আলোকিত হয়ে উঠল। মধু চোখ মেলে সামনে তাকালো। কেউ নেই। আয়না, সিঙ্ক, দরজার চারপাশ সব জায়গায় তাকালো, কিন্তু অস্বাভাবিক কিছুই ওর নজরে এলো না। মধু ছুটে গিয়ে দরজার বাইরে তাকালো, কিন্তু প্রতিটা কোণ, প্রতিটা ছায়া, কোথাও কিছু নজরে এলো না। ওয়াশরুমের ভেতরটা এবং বাহিরটা সম্পূর্ণ ফাঁকা, যেন কিছু ঘটেইনি। মধু নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করলো, কিন্তু হৃদস্পন্দন কোনোভাবেই স্বাভাবিক হতে চাচ্ছে না। কেন ওর সাথে এমনটা হচ্ছে কিছুই বুঝে উঠতে পারছে না। জীবন ওকে এমন এক জায়গায় দাঁড় করিয়েছে, না পারছে বাঁচতে, না পারছে মরতে। মধু দেওয়াল ঘেঁষে হাঁটু ভেঙে বসে পড়ে। দুই হাতে মুখ ঢেকে ডুকরে কেঁদে ফেলল। অনেকটা সময় কান্নাকাটি শেষে উঠে যে পুনরায় চোখে মুখে পানি দিল। তারপর আয়নায় নিজের প্রতিবিম্বের দিকে তাকালো। চোখ দুটো ফুলে লালচে হয়ে আছে, ফর্সা মুখটা ফ্যাকাশে দেখাচ্ছে, ঠোঁট দুটো কেমন শুষ্ক হয়ে আছে। মধু চোখ বন্ধ করে একটা গভীর দম টেনে নিজেকে সামলে নিতে চাইল। ক্ষণকাল কেটে যেতেই ও চোখ খুলে ওড়নাটা ঠিকঠাক করে এলোমেলো পায়ে ওয়াশরুম থেকে বেরিয়ে এলো। মধ্যরাত অনেক আগেই পেরিয়ে গেছে। নিশ্চুপ রাতের বুকে চাঁদের আলো নেমে এসেছে নরম পর্দার মতো।
দূরের আকাশে ছড়িয়ে থাকা তারাগুলো স্থির, বাতাসে হালকা শীতলতা। শহর ঘুমিয়ে পড়েছে, কোলাহল থেমে গেছে। এই নীরবতার ভেতর রাতটা যেন আরো গভীর, আরো রহস্যময় হয়ে উঠেছে। এই গভীর রাতে চট্টগ্রাম শহরের অভিজাত এরিয়ার এক প্রান্তে দাঁড়িয়ে আছে একটা বিলাসবহুল ডুপ্লেক্স বাড়ি। বাইরে থেকে কেউ কখনো কল্পনাও করতে পারবে না এই বাড়ির দেওয়ালের আড়ালে কতটা অন্ধকার জমে আছে। বাড়ির ভেতরে একদম নিচে একটা সিক্রেট কক্ষের মাঝখানে রাখা একটা দামি ইটালিয়ান চেয়ারে বসে আছে একজন ব্যক্তি। কক্ষের দেওয়ালে আটকানো ভিন্টেজ লাইটগুলো ম্লান আলো ছড়াচ্ছে। দেওয়ালের রং গাঢ় ধূসর। ব্যক্তিটির চোখের তীক্ষ্ণ দৃষ্টি স্থির হয়ে আছে সামনের দেওয়ালে টানানো একটা বড় বোর্ডের ওপর। বোর্ড জুড়ে মধুর অসংখ্য ছবি আটকানো। হাসি, বিষণ্ণতা, ক্লান্ততা, ব্যস্ততা মিলিয়ে মধুর জীবনের বিভিন্ন মুহূর্ত বন্দী হয়ে আছে এই বোর্ডে। প্রতিটা ছবি খুবই যত্ন নিয়ে সাজানো হয়েছে। বোর্ডের ঠিক মাঝখানে আটকানো জাওয়াদের একটা মাত্র ছবি। ব্যক্তিটি দীর্ঘ সময় নিঃশব্দে বোর্ডটার দিকে তাকিয়ে রইল। ওর চোখের পলক অবধিও পড়ল না। সে দাঁত দ্বারা নিম্নাষ্ঠ কামড়ে ধরে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। ব্যক্তিটি হাঁটতে হাঁটতে বোর্ডের সামনে এসে থেমে গেল। ভারী বুটের শব্দ নির্জন কক্ষের প্রতিটা দেওয়ালে দেওয়ালে প্রতিধ্বনিত হতে থাকলো। ক্ষণকাল কেটে যেতেই ব্যক্তিটির ঠোঁটের কোণে এক ধরনের ঠান্ডা রহস্যময় হাসি খেলে গেল। সেই হাসিতে উষ্ণতা নেই, আছে শুধুই দখলদারিত্ব। ব্যক্তিটি হাত বাড়িয়ে এক এক করে মধুর ছবিগুলো ছুঁয়ে দিল। ওর আঙ্গুলের প্রতিটা স্পর্শ আশ্চর্য রকমের কোমল, যেন সে ছবির কাগজ নয়, বরং জীবন্ত কাউকে স্পর্শ করছে। ক্ষণকাল পর তার হাত থেমে গেল। মধুর ছবিগুলো থেকে হাতটা সরিয়ে সরাসরি চলে গেল বোর্ডের মাঝখানে টানানো জাওয়াদের ছবিটার দিকে। হাসি মাখা ছবিটার ওপর আঙ্গুল বোলাতেই মুহূর্তেই পাল্টে গেল ওর চোখের দৃষ্টি। কোমলতা মিলিয়ে গিয়ে তাতে জায়গা নিল কঠিন বরফ শীতল এক রাগ। তার চোয়াল শক্ত হয়ে উঠল, আঙ্গুলের গ্রিপ মুষ্টিবদ্ধ হয়ে গেল। সে দাঁতে দাঁত চেপে হিস হিসিয়ে শুধালো, তোর জন্যই। মধু আমার হয়েও হলো না। 6 বছর আগে তুই ওকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছিলি, আর এখন এখন তুই আবার ফিরে এসেছিস। ব্যক্তিটি একটু থামল। ওর শ্বাস ভারী হয়ে আসছে, চোখ দুটো স্পষ্ট জ্বলজ্বল করছে প্রতিদ্বন্দ্বিতার আগুন। এবার আর এমনটা হবে না জাওয়াদ। এবার তোকে আমি ওকে আমার কাছ থেকে কেড়ে নিতে দিব না, কিছুতেই দেব না। ওর জন্য যদি তোর পিঠে আমাকে ছুরি চালাতে হয়, তবুও আমি দ্বিধা করব না। এরপর আচমকাই ওর কণ্ঠের সুর পাল্টে গেল। প্রতিদ্বন্দ্বিতার পরিবর্তে জায়গা করে নিল এক ধরনের ঠান্ডা হিসেবি হিংস্রতা। ও বাঁকা হেসে শুধালো, তবে একটা কথা জানিস, তুই ফিরে এসে আমার একটা উপকারই করেছিস। যখন পুরো দেশ তোর মৃত্যুর সংবাদে তোড়পাড়, তখন আমি হন্যে হয়ে মধুকে খুঁজেছি শহরে শহরে, রাস্তায় রাস্তায়, জায়গায় জায়গায়, কিন্তু পাইনি। ব্যক্তিটির কণ্ঠে এবার এক ধরনের উন্মাদনা দেখা দিল। ঠোঁটের কোণ হালকা বাঁকালো। তারপরেও আমি হাল ছাড়িনি। টানা 5টা বছর ধরে ওকে খুঁজে চলেছি, কিন্তু ভাগ্য আমার সহায় হয়নি। ওর চোখের কোণ এবার সরু হয়ে এলো। নিঃশব্দে একটা হাসি বেরিয়ে এলো কণ্ঠনালী থেকে। আর এখন তুই এসে এত সহজে ওকে খুঁজে পেয়ে যাবি, আমি ভাবতেও পারিনি জাওয়াদ, ভাবতেও পারিনি। মুহূর্তেই কক্ষ জুড়ে নিস্তব্ধতা